রাজা থাকলে তবেই তো প্রজা। শাসন ব্যবস্থায় রাজাই যখন নেই, তখন জনসাধারণকে প্রজা বলা হবে কেন? হ্যাঁ, আমি কথা বলছি বাংলাদেশের সংবিধান সংস্কার নিয়ে। সম্প্রতি বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে যে সংবিধানের মূল নীতি থেকে প্রজাতন্ত্রকে বাদ দেওয়া হোক। প্রস্তাবটি বেশ ইতিবাচক। আসলে আপনারা জানেন যে প্রজাতান্ত্রিক ব্যবস্থাটি হলো ব্রিটিশ শাসন ব্যবস্থার, ব্রিটিশ ধ্যান ধারণার প্রতিফলন। সংবিধানের মূল নীতি থেকে এটা বাদ দেওয়াই দরকার। প্রজাতন্ত্র শব্দটির মধ্যে একদিকে যেমন রয়েছে উপনিবেশবাদের ছোঁয়া, তেমনি অন্যদিকে জনসাধারণকে সেখানে প্রজা বলা হচ্ছে যেখানে রাজাই নেই। এই একই দৃষ্টিভঙ্গিতে বাংলাদেশের নামের প্রথমে গণপ্রজাতন্ত্রী এই শব্দটিকে সরিয়ে সেখানে গণতন্ত্রী এই কথাটিকে ব্যবহার করা যেতেই পারে। আমার মনে হয় ভবিষ্যতে বাংলাদেশের নাম সেটাই হতে চলেছে। দুঃখের বিষয়, আমাদের দেশের সংবিধানে প্রজাতন্ত্র কথাটি কিন্তু এখনও রয়ে গেছে। যদিও অনেক আগে থেকেই প্রজাতন্ত্রের বদলে সেখানে সাধারণতন্ত্র কথাটির প্রচলন শুরু হয়েছে, কিন্তু প্রজাতন্ত্র কথাটি কিন্তু আজও বাদ দেওয়া হয়নি। এদিক দিয়ে আমার মনে হয় বাংলাদেশের সংবিধান সংস্কারের এই যে চিন্তা যে প্রজাতন্ত্র এই কথাটিকে বাদ দেওয়া, তা আধুনিক এবং যুগোপযোগী। যাই হোক, আরেকটি বিষয় আমার ভালোই লেগেছে, সেটা হলো বাংলাদেশের নাগরিকত্বে বাঙালি পরিচয় পরিবর্তন করে বাংলাদেশি করার প্রস্তাব। এটা ভালোই তো। ভারতের নাগরিকদের পরিচয় যদি হয় ভারতীয়, পাকিস্তানের নাগরিকদের পরিচয় যদি হয় পাকিস্তানি, এবং এরকম আরও অনেক উদাহরণ আছে, তাহলে বাংলাদেশের নাগরিকদের পরিচয় বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করলে সেখানে তো কোনো আপত্তি থাকার কথা নয়। তবে সংবিধানের মূল নীতি থেকে জাতীয়তাবাদকে বাদ দেওয়া এটা বিতর্ক তৈরি করতে পারে। দেখুন, নাগরিকত্ব তো জাতির পরিচয় বহন করে না। বাংলাদেশের মানুষদের নাগরিকত্ব বাংলাদেশি হতে পারে, কিন্তু সেখানে তো জাতি প্রধানত বাঙালি থাকবে। জাতি কখনো বাংলাদেশি হতে পারে না। জাতি তো আর একদিনে তৈরি হয় না। দীর্ঘকালের ভাঙা গড়া, উত্থান পতন, বিভিন্ন আন্দোলন, বিভিন্ন চিন্তা চেতনার উন্মেষ, বিভিন্ন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে ধীরে ধীরে একটা জাতি গড়ে ওঠে। বাঙালি জাতির ইতিহাসও তাই। আমি কথা বলছি এই কারণে যে বাঙালিকে সরিয়ে নাগরিকত্ব বাংলাদেশি করা হলো। বাঙালি যেহেতু থাকলো না, সুতরাং সংবিধানের মূলনীতি থেকে জাতীয়তাবাদকে সরিয়ে দাও, এই ধরনের চিন্তাভাবনা বাংলাদেশের পক্ষে কখনোই শুভ নয়। কেন শুভ নয়? দেখুন, বাংলাদেশের 52 ভাষা আন্দোলন থেকে যে চেতনার উন্মেষ ঘটল, যা পরবর্তীকালে বৃহত্তর রাজনৈতিক আন্দোলনে পরিবর্তিত হলো, যে রাজনৈতিক আন্দোলন মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ছিনিয়ে আনলো, বাংলাদেশের বাঙালিদের জাতি হিসাবে তাদের মধ্যে নবজাগরণ ঘটালো, বাংলাদেশের নবীন প্রজন্মকে প্রাণিত করলো, এই সব কিছুর সমষ্টি বাঙালি জাতির যে অসামান্য মর্যাদাপূর্ণ গৌরবময় সংস্কৃতি, তাকে রক্ষা করাই তো জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদকে কি সংবিধানের মূল নীতি থেকে কখনো বাদ দেওয়া যায়? জাতির ইতিহাসকে ভুলে বাংলাদেশের অগ্রগতি, বাংলাদেশের উন্নয়ন, এ চিন্তা কখনোই ফলপ্রসূ হতে পারে না। বর্তমানে বাংলাদেশ জুড়ে, না শুধু বাংলাদেশ জুড়েই নয়, বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশে প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশের অন্যতম মূল নীতি হিসাবে ধর্মনিরপেক্ষতা থাকবে কি থাকবে না। প্রশ্ন উঠছে এই কারণে যে বাংলাদেশের সংবিধান সংস্কার কমিটি দেশের অন্তর্বর্তী সরকারের কাছে যে সুপারিশগুলো তারা জমা দিয়েছে, তাতে বাংলাদেশের সংবিধানের মূল নীতি থেকে ধর্মনিরপেক্ষতাকে বাদ দেওয়ার প্রস্তাব আছে। আমি নিশ্চিত আপনারা সবাই ধর্মনিরপেক্ষতার কনসেপ্টটা আসলে কি তা জানেন। ধর্মনিরপেক্ষতা মানে হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মকেই কোনোভাবেই কখনোই পক্ষপাত না করা। মোদ্দা কথা, রাষ্ট্র কোনো ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী হবে না। প্রত্যেক ধর্মের মানুষ
স্বাধীনভাবে তার ধর্মকে পালন করতে পারবে। এই হলো ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সংবিধানে মূলনীতি হিসাবে এতদিন এই ধর্মনিরপেক্ষতা ছিল। বাস্তবে যাই হোক না কেন, তা তাত্ত্বিকভাবে কিন্তু ছিল, ধর্মনিরপেক্ষতা ছিল। এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যকেই সংবিধান থেকে বাদ দেওয়ার প্রস্তাব এসেছে। প্রশ্ন হলো এখন এটাই যে এই প্রস্তাব যদি বাস্তবায়িত হয় তাহলে ভবিষ্যতে বাংলাদেশের উন্নয়নে তা কতখানি কার্যকরী হবে, বাংলাদেশের উন্নয়নের পক্ষে তা সহায়ক হবে কি? দেখুন, এটা ধ্রুব সত্য যে কোনো একটি দেশ থেকে ধর্মনিরপেক্ষতা উঠে যাওয়ার অর্থ হলো রাষ্ট্র, আপনি মানুন আর নাই মানুন, রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠের ধর্মকে প্রাধান্য দেবে। আর রাষ্ট্রের এই প্রবণতায় আশঙ্কিত হয়ে পড়ে সবচেয়ে চাপের মধ্যে থাকে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকরা। বাংলাদেশের ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষতা উঠে যাওয়ার মানে হলো মুসলমান ধর্ম রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে প্রাধান্য পাবে। সংখ্যালঘু হিন্দুরা, খ্রিস্টানরা প্রভৃতি বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন তারা থাকবে চাপের মধ্যে। একজন মুসলমান হয়ে, বাংলাদেশের মুসলমান হয়ে আপনি যতই ধর্মনিরপেক্ষতার কথা বলুন না কেন, আপনার পাশের সংখ্যালঘু মানুষটির আশঙ্কা আপনি দূর করতে পারবেন না। ফলস্বরূপ খুব স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক পরিবেশ বিপন্ন হবে। কেননা গণতন্ত্রের অন্যতম ভিত্তিই হল ধর্ম নিরপেক্ষতা। এতে গেল একটা দিক। এর পাশাপাশি আরেকটি গুরুতর বিষয়, সেটা হচ্ছে এটাই যে বহির্বিশ্বে বাংলাদেশের যে ইমেজ আছে, তাত্ত্বিকভাবে, বাস্তবে যাই ঘটুক না কেন, তাত্ত্বিকভাবে যে ইমেজটা আছে তা হলো বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। এই ইমেজটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। সোজা কথায় বাংলাদেশের পররাষ্ট্রনীতি, ফরেন পলিসি উদ্বেগজনকভাবে তা দুর্বল হয়ে পড়বে, যা আজকের এই বিশ্বায়নের যুগে কখনোই ইতিবাচক নয়। প্রসঙ্গক্রমে আরেকটি কথা চলেই আসে, সেটা হলো এই যে 1947 সালের স্বাধীন হওয়ার পর ভারত এবং পাকিস্তান এই দুটো দেশই ছিল ধর্মনিরপেক্ষ। পরবর্তীকালে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ হয়েই থাকলো, কিন্তু অন্যদিকে পাকিস্তান ইসলামিক দেশে পরিণত হলো। সেই ঘটনার পরে, বহু বছর পরে আজ আমরা দেখতে পাই, ভারত শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, অর্থনীতি ইত্যাদি সকল ক্ষেত্রে উন্নতির যে উচ্চতায় আরোহণ করলো, সেই তুলনায় পাকিস্তান পিছিয়ে রইল শত যোজন দূরে। অর্থাৎ আমি বলতে চাইছি যে বিশ্বজুড়ে ইসলামিক দেশগুলির উন্নতির ক্ষেত্রগুলি যেখানে সীমাবদ্ধ, সেখানে ধর্মনিরপেক্ষ দেশগুলি কিন্তু উন্নয়নের শিখরে বা তার কাছাকাছি অবস্থান করছে। বলা বাহুল্য, মানব সভ্যতার অগ্রগতির ইতিহাস মূল্যায়ন করলে দেখা যাবে যে সেখানে ধর্মনিরপেক্ষ দেশগুলির ভূমিকা অনেক অনেক বেশি গভীর এবং ব্যাপক। এখন বাংলাদেশে ধর্মনিরপেক্ষতা উঠে যাওয়ার অর্থ হলো বাংলাদেশ ভবিষ্যতে পাকিস্তানের সহযাত্রী হচ্ছে। আমার ধারণা তাতে বাংলাদেশ পাকিস্তানের মতোই পিছিয়ে পড়বে। বলা বাহুল্য, আমার দৃঢ় বিশ্বাস এটাই যে বাংলাদেশের কর্ণধাররা তারা নিশ্চিতভাবে এই পথে হাঁটবেন না। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা মূলনীতি হিসাবে থেকেই যাবে এবং সেটাই কাম্য। প্রসঙ্গত বলা দরকার যে সংস্কার কমিটি সংবিধানের মূল নীতি হিসাবে বহুত্ববাদকে যুক্ত করতে চেয়েছেন। বহুত্ববাদ হলো বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন বিশ্বাস, মতামত, চিন্তাভাবনা, এ সব কিছুর শান্তিপূর্ণ সহাবস্থান, পিসফুল কোএক্সিস্টেন্স। এখানে যে কেউ, যে কোনো গোষ্ঠী নিজের মতামতকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। অনেকে হয়তো ধর্মনিরপেক্ষতাকে বহুত্ববাদ দিয়ে রিপ্লেস করাটাকে যুক্তিযুক্ত মনে করছেন, কেননা ধর্মনিরপেক্ষতা বহুত্ববাদেরই একটা অংশ। কিন্তু মনে রাখা দরকার, ধর্ম বিষয়টি এমনই সেন্সিটিভ বিষয় যার প্রভাব সমাজ জীবনে, ব্যক্তি জীবনে সদা সর্বদা অত্যন্ত গভীর এবং ব্যাপক। তাই বলবো, বাংলাদেশের সংবিধানে বহুত্ববাদ আসুক, সেটা ভালো, কিন্তু বহুত্ববাদের ব্র্যাকেটে ধর্মনিরপেক্ষতা আছে বলে ধর্মনিরপেক্ষতাকে মূলনীতি থেকে বাদ দেওয়া ভবিষ্যতে এই পন্থা কিন্তু বাংলাদেশের পক্ষে শুভ নাও হতে পারে। সংবিধান সংস্কার কমিটি আরও একটি উল্লেখযোগ্য প্রস্তাব দিয়েছে,
আর তা হলো সংবিধানের মূলনীতি থেকে সমাজতন্ত্র বাদ দেওয়ার প্রস্তাব। দেখুন, সমাজতন্ত্রের মূল কথা হলো ব্যক্তিগত সম্পদ থাকবে না, যাবতীয় সম্পদ থাকবে রাষ্ট্রীয় মালিকানায়। অন্যদিকে রাষ্ট্র সমতার ভিত্তিতে ব্যক্তির চাহিদা পূরণ করবে। কিন্তু আজকের বিশ্বে সমাজতন্ত্রের এই ধারণা অনুসরণ করা হয় না। আজকের বিশ্বে সমাজতন্ত্র বলতে বোঝায় এমন একটা জনকল্যাণকামী রাষ্ট্র যা সকল নাগরিকের জন্য সুযোগের সমতাকে নিশ্চিত করবে। এই জনকল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য হলো রাষ্ট্র ভর্তুকি প্রদান করবে, রেশন ব্যবস্থা চালু রাখবে, দরিদ্র ভাতা, বেকার ভাতা, পেনশন, জনকল্যাণমুখী প্রকল্প, এই সমস্ত প্রকল্পরা চালু করার ক্ষেত্রে সরকার দায়বদ্ধ থাকবে। তেমনি ব্যাংক, বিমা, শিল্প এসবের জাতীয়করণের ক্ষেত্রেও সরকার দায়িত্ব নেবে। বলা বাহুল্য এই সমস্ত বিষয়গুলি হলো সমাজতান্ত্রিক ধাঁচের সোশ্যালিস্ট প্যাটার্নের জনকল্যাণমুখী প্রকল্প। এই সমাজতন্ত্রই তো ভারত, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলির আদর্শ রাষ্ট্রীয় ব্যবস্থা। সুতরাং সমাজতন্ত্রকে বাদ দেওয়ার মানে হলো রাষ্ট্র জনকল্যাণকামী প্রকল্পগুলি থেকে যে কোনো সময় তার হাত গুটিয়ে নিতে পারে। অন্যদিকে ঢালাও বেসরকারীকরণ, বিলগ্নীকরণ সরকারের তরফে এইসব বিষয়ে উৎসাহ চলে আসতে পারে, সরকারের কাছে তা উৎসাহ ব্যঞ্জক হয়ে উঠতে পারে, যা উন্নয়নশীল বা তৃতীয় বিশ্বের দেশগুলির গরিব মানুষগুলির কাছে একটা ভয়ঙ্কর বিপজ্জনক বার্তা হয়ে দাঁড়ায়। মনে রাখা দরকার যে আধুনিক সমাজতন্ত্র গরিব মানুষদের স্বার্থকে রক্ষা করে, গরিব মানুষদের রক্ষক। আমার মনে হয় এ বিষয়ে বাংলাদেশের আরও গভীর চিন্তাভাবনা করা দরকার। দুম করে সমাজতন্ত্র কথা সংবিধান থেকে বাদ দেওয়া, এই যে চিন্তাভাবনা, এর পরিণাম ভালো হবার নয়। সংবিধান সংস্কার কমিটি আরও বেশ কিছু প্রস্তাব দিয়েছে, যা আমার মতো বেশিরভাগ মানুষের কাছে ধোঁয়াশা তৈরি করেছে। সংস্কার কমিটি প্রস্তাব দিয়েছে যে সংবিধানের মূল নীতিতে যুক্ত করা হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার। অনেকেই বলছেন, আমিও বিশ্বাস করি একই কথা, যে এদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আরে বাবা, সামাজিক সুবিচার না হলে মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে না, আর মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হলেই সাম্য আসবে, সাম্য সুস্থির হবে। সুতরাং এ সবই একই মুদ্রার এপিঠ ওপিঠ। এগুলো আলাদা আলাদাভাবে সংবিধানে মূলনীতি হিসাবে যুক্ত করা, তার মধ্যে বৈপ্লবিক কোনো চমক নেই, যৌক্তিকতাও নেই, কোনো বাহাদুরিও নেই। তবে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ তৈরি করার প্রস্তাব, পার্লামেন্টের সদস্য সংখ্যা বৃদ্ধির প্রস্তাব, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য তৈরি করার প্রস্তাব, প্রধানমন্ত্রীকে ইমপিচ করার প্রস্তাব, তার প্রভিশন রাখা, এসব সত্যি ভালো সব প্রস্তাব আমার মনে হচ্ছে। কিন্তু পার্লামেন্টের সদস্য মানে এমপি হওয়ার সর্বনিম্ন বয়স 21 বছর করার প্রস্তাব শুনে সত্যি কথা বলতে কি আমি হতবাক হয়ে গেছি যে পার্লামেন্টে এমপি হওয়ার বয়স, সর্বনিম্ন বয়স 21 বছর। একজন 21 বছরের ছাত্র দেশ পরিচালনার ক্ষেত্রে কি ভূমিকা রাখবে? পার্লামেন্টে যেখানে গুরুত্বপূর্ণ বিতর্ক হয়, ল তৈরি হয়, সর্বোচ্চ পর্যায়ে বিভিন্ন রকমের তাৎপর্যপূর্ণ মতবিনিময় হয়, সেখানে একজন 21 বছরের ছাত্রের কোন চেতনা সক্রিয় হবে, কোন অভিজ্ঞতায় সে কাজ করবে? দেশ পরিচালনার ক্ষেত্রে এরকম অপরিণত সিদ্ধান্ত নেওয়া যায় না। যাই হোক, ডক্টর ইউনূসের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সংবিধান সংস্কার কমিটি যে প্রস্তাবগুলো দিল বা অন্যান্য কমিটির কাছ থেকে যে প্রস্তাব আসলো, সেই সব প্রস্তাব নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে আলোচনা সাপেক্ষে একটা মতৈক্যে আসতে হবে, মতৈক্য তৈরি করতে হবে। এই মতৈক্য তৈরি করতে হবে সম্ভবত শর্ত সাপেক্ষে। সেই শর্ত কি? শর্ত হলো যে এই যে সরকার নির্বাচনের পরে আসবে, সেই সরকার চূড়ান্ত সিদ্ধান্তগুলোকে, চূড়ান্ত সুপারিশগুলিকে বাস্তবায়িত করতে বাধ্য থাকবে। কেননা নির্বাচিত সরকার ছাড়া সংবিধানের এই সংস্কার করা প্রায় অসম্ভব। অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে
নির্বাচনের উপযোগী সংস্কার করা ছাড়া সংবিধানের সার্বিক সংস্কার করার কোনো ম্যান্ডেট নেই, অন্তত বিশেষজ্ঞদের এরকমটাই অভিমত। সুতরাং নিঃসন্দেহে ডক্টর ইউনূসের সামনে এই বিষয়টা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপাতত এটাই দেখার যে তিনি এই চ্যালেঞ্জকে কিভাবে মোকাবিলা করেন, সামনে এগোবেন নাকি পিছিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে এইরকমই কোনো নলেজেবল ভিডিওতে। ভালো থাকুন, নমস্কার।